হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক শুরু করে দিয়েছি। সেখানে প্রায় 6টা অঙ্ক করেছি। আজকের এই লেকচারেও আমরা কিন্তু অঙ্ক নিয়েই আলোচনা করব। এই লেকচারেও প্রায় 6-7টা অঙ্ক করব এবং এই লেকচারটাই রাসায়নিক গণনা চ্যাপ্টারের শেষ লেকচার। এরপরেই আমরা কিন্তু তাপের ঘটনা চ্যাপ্টারটা শুরু করে দেব। তো আজকের এই লেকচারে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েই আলোচনা করার জন্য এসেছি। তো চলো শুরু করে দিই। দেখো, এটা 7 নম্বর অঙ্ক, কারণ আগের লেকচারে আমরা 6 নম্বর পর্যন্ত করেছি। কোশ্চেনটা কি বলছে, 1 মোল এ এবং 1 মোল বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে 2 মোল পি, মানে কি বলতো, এ একটা কিছুর নামকে এ দিয়ে লেখা হয়েছে, অন্য একটা যৌগের নামকে বি দিয়ে লেখা হয়েছে, এবং এরা দুজন মিলে যেটা উৎপন্ন করলো সেটার নাম বলছে পি, উৎপন্ন করেছে। এবং দেখো ব্র্যাকেটে পি এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে। আমাদের অঙ্কগুলো করতে গেলে কি লাগে বলতো, আণবিক ভর লাগে, আণবিক ভর। এখানে দিয়েছে বাষ্প ঘনত্ব, কিন্তু বাষ্প ঘনত্ব দেওয়া থাকলেই m সমান 2d ফর্মুলা আমরা জানি, m সমান 2d ফর্মুলা, ডিটা হলো বাষ্প ঘনত্ব। তাহলে এইখান থেকে আণবিক ভরটা আমরা বার করে নিতে পারবো, সমস্যা নেই। বলছে যে 112 গ্রাম এ এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বি এর বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হবে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে বলতো, বিক্রিয়ার সমীকরণটা লিখতে হবে। সমীকরণের নিচে প্রত্যেকটি যৌগের আণবিক ভর লিখে দেব, দিয়ে ঐকিক নিয়মটা লাগিয়ে দেব, বাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে শুরু করব কি হলো, যে বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণটি হলো কি হলো বলতো, কি বলছে, 1 মোল এ মানে 1 এ তার সঙ্গে 1 মোল বি বিক্রিয়া করছে, 1 মোল বি দিয়ে কি উৎপন্ন করেছে, দেখো 2 মোল পি উৎপন্ন করেছে, 2 মোল পি উৎপন্ন করেছে। তাহলে এটা আমরা কি লিখবো, 2p, বাস। দেখো তো কি বলা হচ্ছে, যে পি এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে, আর এইখানে দেখো এ ব্র্যাকেটে এ এর আণবিক ভর। তাহলে এ এর আণবিক ভর হচ্ছে কত, 28 গ্রাম। তাহলে 28 গ্রাম এর আণবিক ভর। আর পি এর আণবিক ভরটা আগে বার করে নি, দেওয়া আছে। তাহলে এখানে আমরা সাইডে এটাকে লিখছি, তোমরা ওইখানে লিখবে, তোমরা নিচেও লিখতে পারো, আমি সাইডে লিখছি। দেওয়া আছে পি এর বাষ্প ঘনত্ব ডি সমান কত দেওয়া আছে, দেখো 15 দেওয়া আছে, 15। অতএব পি এর আণবিক ভর এম সমান কত হবে, এম সমান 2d হয়। তাহলে 2 × 15 সমান হলো 30। তাহলে দেখো পি এর আণবিক ভর কত হলো, 30 আণবিক ভর। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 2 × 30 গ্রাম সমান কত, 60 গ্রাম। তাহলে এই গেল আমাদের প্রবলেমটার ফিগার। তাহলে 28 গ্রাম এ থেকে পি কত উৎপন্ন হয়, 60 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি, যে 60 গ্রাম পি উৎপন্ন করতে 28 গ্রাম এ লাগে, তাই না? কোশ্চেনটা কি বলছে দেখো, 112 গ্রাম এ থেকে কত গ্রাম পি উৎপন্ন হবে। তাহলে আমরা লিখতে পারি যে 28 গ্রাম এ থেকে পি উৎপন্ন হয় 60 গ্রাম। তাহলে বিক্রিয়াটি থেকে বলতে পারি, কি বলতে পারি, দেখো যে 28 গ্রাম এ থেকে পি উৎপন্ন হয় কত, 60 গ্রাম, 60 গ্রাম। তাহলে 1 গ্রাম এ থেকে পি উৎপন্ন হয় কত, 60/28 গ্রাম। বলছে 112 গ্রাম এ থেকে কত গ্রাম পি উৎপন্ন হবে। তাহলে 112 গ্রাম এ থেকে পি উৎপন্ন হবে কত, 60/28 × 112। দেখো 4 28 112, তাহলে এটা কি হবে
4 দিয়ে কেটে যাবে, সমান হয়ে গেল তাহলে 240 গ্রাম। তাহলে আমরা কি বলবো যে 112 গ্রাম এ থেকে 240 গ্রাম পি উৎপন্ন হবে। এখানে কোশ্চেনটা কি, কত গ্রাম পি উৎপন্ন হবে, তাহলে 240। অতএব লিখবো, অতএব 112 গ্রাম এ থেকে 240 গ্রাম পি উৎপন্ন হবে, পি উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার কত হবে, 240 গ্রাম। তো এটাই গেল 7 নম্বর প্রবলেম। এইখানে আমার একটা কথা বলার আছে, সেটা আগের লেকচারে প্রবলেম নম্বর 5 পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে আমরা কি উৎপন্ন করেছিলাম। দেখো সেইখানে পটাশিয়াম ক্লোরেট 2KClO3 এর তাপীয় বিয়োজন করে আমরা কি করেছিলাম বলতো, KCl 2KCl প্লাস 3O2 এরকম করেছিলাম, তাই কিনা। দিয়ে এর যখন আণবিক ভর লিখেছিলাম তখন দেখো এরকম, পটাশিয়াম 39 প্লাস Cl হচ্ছে 35.5 প্লাস অক্সিজেন 3 × 16, এটা গ্রাম। দিয়ে কি করেছিলাম 2 ইন্টু, মানে এইখানে 2টা আর আমি গুণ করিনি, একটু ভুল হয়েছিল। তোমরা লেকচার 5-এর মানে আগের লেকচারেরই 5 নম্বর প্রবলেমের একটু গিয়ে সেটা কারেকশন করে নাও। দিয়ে এইটাকে আমি ডাইরেক্ট লিখে দিয়েছিলাম 122.5 গ্রাম লিখে দিয়েছিলাম, এই 2টা গুণ করিনি, এই 2 ইন্টু 122.5 গ্রাম হতো। দিয়ে কত হতো 245 গ্রাম। তোমরা বড় স্টুডেন্ট, এগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো যে জায়গাটা একটু ভুল হয়েছে, 2 গুণটা করা হয়নি। কিন্তু অ্যান্সার আবার কিন্তু অ্যান্সারটা আমি ডাইরেক্ট লিখেছিলাম এবং অ্যান্সারটা ঠিকই লেখা আছে, সেখানে 61.25 অ্যান্সার হবে। শুধুমাত্র দেখো 122.5 যে জায়গাটাতে আছে, 2-3 জায়গাতে 122.5 এটা লেখা আছে, সেটা কত হয়ে যাবে 245 হয়ে যাবে ওটা, বাস শুধু 122.5 এর জায়গাতে 245 করে দাও তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো আমরা 8 নম্বর প্রবলেমে চলে যাব। দেখো তাহলে 8 নম্বর প্রবলেমটা কি বলছে। 8 নম্বর প্রবলেমটা বলছে যে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ানো হলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। দেখো কোশ্চেনটার ভাঁজটা লক্ষ্য করো, বলছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ানো হলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, মানে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা তোমাকে সরাসরি বলছে না, বলছে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেই পরিমাণ, মানে যে পরিমাণ উৎপন্ন হলো সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। মানে এটা একটা প্রবলেম নয়, এটা হচ্ছে দুটো প্রবলেম একসাথে জুড়ে দিয়েছে। তো এই ধরনের প্রবলেমটা কিভাবে করব আমরা, দেখো কিভাবে করব। প্রথমে আমরা বার করব যে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ানো হলে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে মানে এটা দুটো পার্ট আছে প্রবলেমটা। প্রথম ক্ষেত্রে কি করছে দেখো, কার্বনকে অক্সিজেনের সঙ্গে পোড়াচ্ছে, দিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো তো প্রথম ক্ষেত্রে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণটি হলো কি হলো, প্রথম ক্ষেত্রে বিক্রিয়াটি সমতাযুক্ত সমীকরণটি হলো কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বনের কত 12 গ্রাম, কার্বন ডাই অক্সাইড কত 1 × 12 প্লাস 2 × 16 গ্রাম সমান কত 44 গ্রাম। তাহলে এইখান থেকে দেখো তো যে 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। তাহলে 24 গ্রাম থেকে কত উৎপন্ন হবে বার করে নিতে পারবো। তাহলে অতএব 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে পোড়ালে CO2 উৎপন্ন হয় কত
44 গ্রাম, বাস 44 গ্রাম। তাহলে 1 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে সিওটি উৎপন্ন হবে কত? 44/12 গ্রাম। আমার কত? 24 গ্রামকে পোড়ানো হচ্ছে। 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত? সমান 44/12 গণিত 24 গ্রাম সমান কত? 12 দুগুণে 24, মানে 2 দিয়ে কেটে যাবে, এটা 2, এটা কেটে গেল, তাহলে 88 গ্রাম। তাহলে দেখো যে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই পার্টটা কোশ্চেনের এই পর্যন্ত এই দিকটা হয়ে গেল। এবার কোশ্চেনটা কি বলছে দেখো, তাহলে সেই পরিমাণের জায়গায় আমরা কি লিখবো, যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে প্রবলেমটা সেকেন্ড পার্ট কি বলতো, যে 88 গ্রাম কি উৎপন্ন করব? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করব। তাহলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে, এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়াটির, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো তাহলে এইখানে আমরা একটা জিনিস লিখবো, তোমরা যেখানে লিখেছো যে প্রশ্নটির সহজ রূপটি হলো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে, এইটা হচ্ছে অরিজিনাল কোশ্চেনটা, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছিল। দেখো যদি কোশ্চেনটা এইভাবে, এই পুরো কোশ্চেনটা সংক্ষিপ্ত রূপটা হচ্ছে যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে, এটাই হচ্ছে কোশ্চেনটা। তাহলে আমরা কি লিখতে পারি, যে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রিয়াটি সমতাযুক্ত সমীকরণ। তাহলে কি করছি আমরা, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কি বিক্রিয়া করতে হচ্ছে বলছে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হচ্ছে। তাহলে CaCO3 প্লাস HCl দিয়ে এইখান থেকে উৎপন্ন হবে কি বলছে, যে তাহলে তো ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবেই, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত এটা, প্লাস কি উৎপন্ন হবে, আমরা তো কার্বন ডাই অক্সাইড হতেই হবে, কার্বন ডাই অক্সাইডের কথা বলা হয়েছে। তাহলে দেখো এটা বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ কিনা চেক করব। তাহলে বোথ সাইডে আমরা কি খেয়াল করব, যে ক্যালসিয়ামের সংখ্যা, পরমাণুর সংখ্যা, ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা। তাহলে দেখো এইদিকে আমাদের কটা ক্যালসিয়াম ছিল, একটা ছিল, এইদিকেও একটা আছে, সমস্যা নেই। এইদিকে দেখো তো কার্বন কটা ছিল, কার্বন ছিল একটা, ওইদিকে কটা আছে, একটাই আছে, কোনো সমস্যা নাই। এইদিকে দেখো অক্সিজেন কটা ছিল, 3টে, এইদিকে হয়ে গেছে অক্সিজেন কটা, 2টো, মানে সমস্যা আছে। তার মানে বিক্রিয়াটা সমতাযুক্ত সমীকরণ নয়। আর সমতাযুক্ত বা ব্যালেন্স করার জন্য এই দিকে মানে এমন কিছু সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে, এমন কিছু পূর্ণ সংখ্যা গুণ করতে হবে যাতে এই সমীকরণটির উভয় দিকে প্রত্যেকটি পরমাণুর সংখ্যা সমান থাকে, উভয় দিকে প্রত্যেকটি পরমাণুর সংখ্যা সমান থাকে। তাহলে কি বললাম, আমাদেরকে পূর্ণ সংখ্যা কিছু একটা গুণ করতে হবে, একটা নয় একাধিক গুণ করতে হতে পারে। তাহলে দেখো আমি যদি এইখানে ক্লোরিন সমস্যা করেছে, এদিকে একটা ক্লোরিন ছিল, এদিকে ক্লোরিন 2টো হয়ে আছে, তাহলে আমি যদি এখানে ডাইরেক্ট 2 গুণ করি, তাহলে ক্লোরিনের ঝামেলা দেখো মিটে গেছে ক্লোরিনের। খেয়াল করো এইদিকে কি ক্লোরিন 2টো ছিল, ক্লোরিনও 2টো হয়ে গেল। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, যে তাহলে আমাদের এইদিকে অক্সিজেন কটা ছিল, 3টে। আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে হাইড্রোজেন, 2টো হাইড্রোজেন ছিল, এদিকে হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনকেও তো আনতে হবে, তাহলে হাইড্রোজেন তো অবশ্যই আসবে। তাহলে কে কে বেঁচে আছে, দেখো 3টে অক্সিজেন ছিল, 2টো অক্সিজেন কাজে লেগেছে, মানে একটা অক্সিজেন বেঁচে আছে আর 2টো হাইড্রোজেন বেঁচে আছে।
এরা কি করবে, জল উৎপন্ন করবে, H2O। এইটা হলো বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণ। তাহলে দেখো ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন তিনটে। তাহলে দেখো এখানে অক্সিজেন দুটো আছে, এখানে একটা অক্সিজেন আছে, তিনটে হয়ে গেছে। এইখানে দেখো দুটো হাইড্রোজেন, এই দেখো দুটো হাইড্রোজেন, আর এখানে দেখো দুটো ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন, মানে বিক্রিয়ার সমতাযুক্ত এটা সমীকরণ। আমাদের উদ্দেশ্য কি বলতো? তাহলে দেখো এইখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা আমরা বারবার বার করছি, কত? 44 গ্রাম, আগের 44 গ্রাম। আর ক্যালসিয়াম কার্বনেটের কত? 100 হয়, ডাইরেক্ট আমরা মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো কিভাবে, যে এই তো দেওয়া আছে কার্বন 12, অক্সিজেন 16, ক্যালসিয়াম 40। তাহলে 1 × 40 প্লাস কার্বন কত? 12, 1 × 12 প্লাস অক্সিজেন তিনটে আছে, 3 × 16 গ্রাম। যোগ করো, কত হবে? 40 প্লাস 12 52, 52 প্লাস 48 100 গ্রাম। তাহলে দেখো তো যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগছে? 100 গ্রাম। তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম লাগবে? সিম্পল কোশ্চেন। তাহলে আমরা অতএব কি বলতে পারছি, যে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে CO3 লাগে, কত লাগে? 100 গ্রাম। তাহলে 1 গ্রাম CO2 উৎপন্ন করতে CH3 লাগে কত? 100/44 গ্রাম। তাহলে আমার উদ্দেশ্য কত? 88 গ্রাম, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে। তাহলে 88 গ্রাম CO2 উৎপন্ন করতে CaCO3 লাগে কত? 100/44 গণিত 88 গ্রাম। দেখো 88 কে 44 দিয়ে ভাগ করলে 2, বাস। তাহলে কত হয়ে গেল? 200 গ্রাম। বাস, এটা হয়ে গেল অ্যান্সার। অতএব বলে লিখবো যে 88 গ্রাম CO2 উৎপন্ন করতে 200 গ্রাম CaCO3 লাগবে। বাস, এটাই হয়ে গেল এই প্রবলেমটার সলিউশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো ধাপে ধাপে এগিয়ে যাব। তাহলে এইটা গেল আমাদের 8 নম্বর প্রবলেম। চলো 9 নম্বর প্রবলেমটা দেখি এবার। তো 9 নম্বর প্রবলেমটা খেয়াল করো, কি বলছে, যে সোডিয়াম কার্বনেট, সংকেতটা কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা হয়তো অনেকেই সংকেতটা জানো না। তো সোডিয়াম কার্বনেট মানে Na2CO3 যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ কত? শতকরা মানে কি, যে প্রতি 100 ভাগে কত ভাগ সোডিয়াম থাকছে, মানে সোডিয়াম কার্বনেটের প্রতি 100 ভাগে কত ভাগ সোডিয়াম আছে সেটা বার করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের সংকেতটা কি দেখো, সোডিয়াম কার্বনেট, তাহলে Na2CO3 এর আণবিক ভর কত? এর আণবিক ভর সমান, তাহলে বার করে নাও। তাহলে 2, দেখো ব্র্যাকেটে সবার দিয়ে দিয়েছে, সোডিয়াম 23, কার্বন 12 আর অক্সিজেন 16। তাহলে সোডিয়াম কটা আছে? দুটো, তাহলে 2 × 23 প্লাস কার্বন কটা আছে? একটা, তাহলে 1 × 12 প্লাস অক্সিজেন কটা আছে? তিনটে, 3 × 16 গ্রাম। তাহলে কি বলতে পারবো, 23 × 2 = 46 প্লাস 12 প্লাস 48 গ্রাম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, দেখো 48 আর 12 60, 60 আর 46 হচ্ছে 106 গ্রাম। তাহলে দেখো 106 গ্রামে সোডিয়াম কতটা আছে বার করে নেব। তাহলে দেখো 106 গ্রামে দুটো সোডিয়াম আছে মাত্র, Na2। তাহলে আমরা কি বলতে পারি, যে 106 গ্রামে 106 গ্রাম Na2CO3 তে সোডিয়াম এর পরিমাণ কত পরিমাণ আছে? কত? দেখো 2 × 23 গ্রাম সমান হলো 46 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের পরিমাণ হচ্ছে 46 গ্রাম। তাহলে 1 গ্রাম Na2CO3 তে সোডিয়াম এর পরিমাণ কত হচ্ছে? 46/106 গ্রাম। তাহলে দেখো আমাকে 100 গ্রামে বার করতে হবে। তাহলে 100 গ্রাম সোডিয়াম
কার্বনেট এ সোডিয়াম এর পরিমাণ কত হবে 46/106 গণিত 100 গ্রাম। করলে কি হবে, মোটামুটি আমি ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের 43.4 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের পরিমাণ কত 43.4 গ্রাম। তার মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে 43.4%। ঠিক আছে, তাহলে অতএব সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়াম এর শতকরা পরিমাণ সমান হলো 43.4%। বাস, এইটাই গেল আমাদের 9 নম্বর প্রবলেম। এরপরে দেখো 10 নম্বর প্রবলেমটা। তো 10 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, বলছে যে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড ও জিঙ্ক এর বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন তৈরিতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হয়। দেখো, জিঙ্ক বা কোনো ধাতু 100% পিওর হয় না, কি বললাম 100% বিশুদ্ধ হয় না, সেখানে কি থাকে কিছু ইমপিউরিটি অশুদ্ধি মিশে থাকে। তো এইখানে 80% বিশুদ্ধতার বলতে কি বোঝায়, 80% বিশুদ্ধতা বলতে বোঝাচ্ছে যে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিলে তুমি বিশুদ্ধ জিঙ্ক কত পাবে 80 গ্রাম পাবে। ঠিক আছে, তাহলে 80% বিশুদ্ধতার জিঙ্ক মানে হচ্ছে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কটাকে নেওয়া হলে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক তুমি পাবে। ঠিক আছে, এটা এবার যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু বিশুদ্ধ জিনিসটাই ইউজ করা হয়, বিশুদ্ধ জিনিসটাই ব্যবহার করতে হয়। তো কোশ্চেনটাতে তোমাকে দিয়ে দিয়েছে, বলছে যে অবিশুদ্ধ যদি জিঙ্ক দিয়ে দেওয়া হয় তাহলে অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে। তাহলে আমরা প্রথমেই কি করব, যে 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে বিশুদ্ধ জিঙ্ক কত লাগবে বার করব। আমরা তো জানি যে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে, অর্থাৎ 80 গ্রাম অবিশুদ্ধ 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক কত লাগে 100 গ্রাম লাগে। তাহলে আমরা আগে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা বার করে নিব, তার মানে করসপন্ডিং যে অবিশুদ্ধ জিঙ্কটা লাগবে সেটা বার করে নিতে পারবো। দেখো খেয়াল করো, আমি প্রথমে বিশুদ্ধ জিঙ্ক কত লাগবে সেটাই বার করি, দিয়ে অবিশুদ্ধ জিঙ্ক কত লাগবে সেটা বার করে দেবো। দেখো তাহলে এইখানে কি বলছে যে সালফিউরিক অ্যাসিড ও জিঙ্ক বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং আরো কিছু উৎপন্ন হয়। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণটি হলো তাহলে H2S জিঙ্কের সঙ্গে কে বিক্রিয়া করছে H2SO4 দিয়ে, এরা কি উৎপন্ন করবে জিঙ্ক সালফেট উৎপন্ন করবে, একটা ZnSO4 উৎপন্ন করবে, আর একটা কি উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। তাহলে জিঙ্কের আণবিক ভর কত হয় বলতো, এখানে তোমাকে অবশ্যই দিয়ে রাখবে যে জিঙ্ক হচ্ছে 63.5, জিঙ্ক হচ্ছে 65.5, জিঙ্ক হলো 65.5। আর হাইড্রোজেন তো জানে, হাইড্রোজেন কত, হাইড্রোজেন 1, এটা 65.5। মুছে আবার লিখে দিচ্ছি, জিঙ্ক হচ্ছে 65.5, এটা তোমাকে ব্র্যাকেটে দেওয়া থাকে। তাহলে দেখো 65.5 গ্রাম জিঙ্ক থেকে, বিশুদ্ধ জিঙ্ক থেকে তুমি হাইড্রোজেন কত পাচ্ছ 2 × 1 গ্রাম সমান হচ্ছে 2 গ্রাম। তাহলে এখানে খেয়াল করো যে 2 গ্রাম হাইড্রোজেন পেতে বিশুদ্ধ জিঙ্ক কত লাগছে 65.5 গ্রাম। তাহলে আমরা লিখি যে 2 গ্রাম, ঐকিক নিয়ম, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে বিশুদ্ধ জিঙ্ক লাগে কত 65.5 গ্রাম। আমার কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হবে 10 গ্রাম। তাহলে দেখো তো যে
তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে বিশুদ্ধ জিঙ্ক লাগে সমান 65.5/2 গ্রাম। তাহলে দেখো যে 10 গ্রামে কত লাগবে, 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে বিশুদ্ধ জিঙ্ক লাগে সমান হচ্ছে 65.5/2 গুণিত 10 গ্রাম সমান কত, এটা তাহলে 65.5 ইন্টু 5 গ্রাম সমান কত আসবে, এটা সমান আসবে 327.5, তাই তো 327.5 গ্রাম। হ্যাঁ, তাহলে দেখো যে 10 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে বিশুদ্ধ জিঙ্ক কত লাগে, 327.5 গ্রাম। এবার তোমার কাছে যে জিঙ্কটা আছে সেটা বিশুদ্ধ নয়, অবিশুদ্ধ জিঙ্ক, মানে ওইখানে তুমি যদি 100 গ্রাম, তোমার কাছে যেটা আছে সেটা যদি তুমি 100 গ্রাম নাও তাহলে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক কত লাগে, 100 গ্রাম। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এখন 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক লাগে কত লাগে, 100 গ্রাম, 100 গ্রাম লাগে। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে অবিশুদ্ধ জিঙ্ক লাগে কত, 100/80 গ্রাম। তাহলে আমার কত, আমার বিশুদ্ধ জিঙ্ক কত লাগবে, বিশুদ্ধ জিঙ্ক লাগবে 327.5 গ্রাম। তাহলে এই 327 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে কতটা অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে 327.5 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক পেতে বিশুদ্ধ জিঙ্ক কত লাগবে, 100/80 গণিত 327.5 গ্রাম দিয়ে এটা করলে কত আসবে, এটা করলে দাঁড়াবে 409.375 গ্রাম। এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কি বলবো আমরা, যে 10 গ্রাম হাইড্রোজেন তৈরিতে 80% বিশুদ্ধতার জিঙ্ক লাগবে 409.375 গ্রাম। আর বিশুদ্ধ জিঙ্ক যদি বলতো তাহলে বিশুদ্ধ জিঙ্ক এতটা লাগবে, কিন্তু তোমাকে যে জিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে তো শুধু জিঙ্ক নাই, অবিশুদ্ধ আছে, তাহলে ওই অবিশুদ্ধ সহ কত গ্রাম নিতে হবে আমাকে, 409.375 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব 10 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 80% বিশুদ্ধতার 409.375 গ্রাম জিঙ্ক লাগবে। এই হলো অ্যান্সারটা। তাহলে প্রবলেমগুলো এইভাবে ধরবে, তাহলে সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারে আরো আমরা অঙ্ক করব। তাহলে দেখো এটা গেল 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম এবং এই প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে হবে। কি বলছে দেখো, যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 750 মানে মিলিমিটার, Hg মানে হচ্ছে পারদ, মার্কারি। তাহলে কি 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 750 মিলিমিটার পারদ স্তম্ভের চাপে 4.8 লিটার হাইড্রোজেন উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে। তো দেখো এইখানে আমরা যখন এই রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক করার বিশেষ কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে যে প্যারামিটারগুলো দেওয়া থাকবে সেগুলো এসটিপিতে যদি না থাকে তাহলে এসটিপিতে গ্যাসটির আয়তনটা নির্ণয় করতে হবে। এসটিপি মানে কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। তাহলে দেখো এখানে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর এসটিপি মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে এসটিপিতে নেই। তাহলে যে আয়তনটা তোমাকে দিয়েছে দেখো 4.8 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হবে, এইটাই আমাদের বোঝার দরকার যে 4.8 লিটার এটা কি এসটিপিতে নয়, এটা হচ্ছে
যে 27°C উষ্ণতায় যে গ্যাসের আয়তন 4.8 লিটার হয়, 0°C উষ্ণতায় তো তার আয়তন 4.8 লিটার হবে না। তাহলে আয়তনটা কত হবে, সেই আয়তনটা আগে বার করে নাও। কি বললাম বুঝতে পারছো? বলছে যে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, 4.8 লিটার, কত উষ্ণতায়, 27°C উষ্ণতায়। এবং আমরা প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে, আমাদেরকে সবকিছু গ্যাসের আয়তনকে এসটিপি তে নিয়ে যেতে হবে, মানে এসটিপি তে আয়তন দরকার। তো এই যে আয়তন, সেটা তো এসটিপি তে আয়তন নয়, এটা তো 27°C উষ্ণতায় আয়তন। তাহলে 0°C উষ্ণতায় আয়তন, গ্যাসটার আয়তন কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, তাহলে প্রথমে প্রথমে 4.8 লিটার হাইড্রোজেন গ্যাসের এসটিপি তে আয়তন কত হবে সেটা বার করতে হবে, সেটা নির্ণয় করতে হবে, প্রথম ধাপ। তাহলে দেখো এখানে আমাকে P1 কত দেওয়া আছে, P1 দেওয়া আছে 750 মিলিমিটার পারদের চাপ। Hg মানে হচ্ছে পারদের চাপ। V1 কত, V1 দেখো 4.8 লিটার। T1 কত, T1 সমান হচ্ছে 27 প্লাস 273 কেলভিন, মানে 300 কেলভিন। ঠিক আছে, এবার দেখো আমার তাহলে P2 কত, আমার মানে এসটিপি তে চাপ এবং উষ্ণতা, তাহলে P2 সমান কত, প্রমাণ চাপের মান কত, 76 সেমি পারদ স্তম্ভের চাপ বা 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ, তাহলে 760 mm পারদের চাপ, এটা গেল P2। V2 কত সেটাই তো আমরা বার করব। T2 কত, T2 0°C মানে 273 কেলভিন, তাহলে 273 কেলভিন, তাহলে 273 কেলভিনে আয়তন কত। তাহলে আমরা কি জানি বলতো, P1 V1 বাই T1 সমান জানি P2 V2 বাই T2। আমাদেরকে কি বার করতে হবে, V2 বার করতে হবে। তাহলে V2 সমান হচ্ছে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2, বাস। তাহলে দেখো P1 বসিয়ে দেবো 750, V1 বসিয়ে দেবো 4.8, T2 বসিয়ে দেবো 273 ডিভাইডেড বাই T1 কত 300 ইন্টু আরেকটা কি আছে P1 দেখো 750, তাহলে কি আসবে, লিটারে আসবে, লিটার এটা। তাহলে V2 সমান কত হলো, তাহলে V2 আমি এটা বসিয়ে দিচ্ছি তোমাদেরকে, V2 আসছে 4.31 লিটার। তাহলে এইটা গ্যাস, এই যে 4.8 লিটার আয়তন ছিল হাইড্রোজেন গ্যাসটার, সেই আয়তনটা এসটিপি তে কত আয়তন হলো, 4.31 লিটার। এবার আমরা প্রবলেমের মেন জায়গায় আসলাম। এবার কোশ্চেনটা এরকম বলতে পারে যে এসটিপি তে 4.31 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম সোডিয়াম লাগবে। এটা সহজে প্রবলেমটা এটা বলতে পারতো যে এসটিপি তে প্রশ্নটির সহজ রূপটি হলো যে এসটিপি তে 4.38 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে গ্যাস উৎপন্ন করতে কত পরিমাণ সোডিয়াম এর সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে, এই হলো কোশ্চেনটা। মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে না দিয়ে ওটাই বলতে পারতো। এসটিপি তে আয়তন বেরিয়ে গেছে, কারণ এই আয়তনটা তো এসটিপি তে আয়তন নয়,
এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 পারদের চাপে। আর এসটিপি মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 760 পারদের চাপে। তাহলে এইখানে আমাদের বিক্রিয়া, তাহলে এইখানে পরের স্টেপটা আমরা লিখে দেব যে বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণটি হলো, কার সঙ্গে কার বিক্রিয়া ঘটাতে হবে? সোডিয়ামের সঙ্গে জলের। তাহলে সোডিয়াম প্লাস H2O দিয়ে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, NaOH প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে, হতে হবে, এটাই উৎপন্ন হতে হবে। এটা কি ব্যালেন্স আছে? দেখো সোডিয়াম এদিকে একটা ছিল, এদিকে একটা আছে, সমস্যা নেই। এইদিকে অক্সিজেন একটা ছিল, অক্সিজেনেরও সমস্যা নেই। হাইড্রোজেন দুটো ছিল, এদিকে দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, মানে 3টে হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আমাকে এমন কিছু পূর্ণ সংখ্যা গুণ করতে হবে যাতে উভয় দিকে প্রত্যেকটি পরমাণুর সংখ্যা সমান হয়ে যায়। তাহলে দেখো তো, যদি আমি এরকম করে দিই, একে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই আর একেও 2 দিয়ে গুণ করে দিই, করে দিলাম, দেখো তাহলে সোডিয়াম এখন দুটো, তাহলে জল কত খেয়াল করো, সোডিয়াম দুটো ছিল, সোডিয়াম দুটো হয়ে গেছে, অক্সিজেন দুটো ছিল, অক্সিজেনও দুটো হয়ে গেছে। হাইড্রোজেন টোটাল কয়টা ছিল? 4টে ছিল হাইড্রোজেন। 4টে হাইড্রোজেনের দেখো দুটো হাইড্রোজেন এইখানে লেগেছে, দুটো হাইড্রোজেন এইখানে লেগেছে, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে সোডিয়ামের কত হয়? 23, তাহলে 2 × 23 গ্রাম সমান কত? 46 গ্রাম। 46 গ্রাম থেকে কতটি হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে? 1 মোল। 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এবার এসটিপিতে 1 মোল হাইড্রোজেনের আয়তন কত হয়? তাড়াতাড়ি বলো, আর না হলে পড়াশোনা ছেড়ে দাও। এসটিপিতে যে কোনো পরিমাণ গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার হয়, তাই না? 22.4 লিটার। এই যে এগুলোকে কি বলা হয়? কোনো কিছুর আগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে 2 মোল সোডিয়াম 2 মোল জলের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। তাহলে আমরা কি বলতে পারি? যে 46 গ্রাম। তাহলে এই দেখো 1 মোল হাইড্রোজেনের আয়তন কত এসটিপিতে? 22.4 লিটার। তাহলে সমান কত? 22.4 লিটার। বাস, এটা যদি তাহলে হয়ে গেল। তাহলে দেখো 22.4 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে কত পরিমাণ সোডিয়াম লাগছে? 46 গ্রাম। তাহলে সমীকরণটি থেকে বলা যায়, কি বলা যায়? যে 22.4 লিটার H2 উৎপন্ন করতে সোডিয়াম কত লাগে? 46 গ্রাম। 46 গ্রাম লাগছে। তাহলে 1 লিটার H2 উৎপন্ন করতে সোডিয়াম লাগে কত? 46/22.4 গ্রাম। আমার উদ্দেশ্য কত বলো তো? আমার উদ্দেশ্য হচ্ছে 4.31 লিটার হাইড্রোজেন উৎপন্ন করব। তাহলে 4.31 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে সোডিয়াম লাগে সমান হচ্ছে 46/22.4 ইন্টু 4.31 গ্রাম সমান এটা কত দাঁড়াবে? ডাইরেক্ট আমি বলে দিচ্ছি, ওটা সেটা হচ্ছে 8.85 গ্রাম। 8.85 গ্রাম। তাহলে 4.31 লিটার হাইড্রোজেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে এই হাইড্রোজেনটারই এসটিপিতে আয়তন 4.31 লিটার। তাহলে আমরা কি বলবো? যে 4.8 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে 8.85 গ্রাম সোডিয়াম লাগবে। তাহলে অতএব এখানে আমি লিখে দিচ্ছি, অতএব 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে
4.8 লিটার H2 উৎপন্ন করতে 8.85 গ্রাম সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে। তো দেখো অঙ্ক সব সহজ অঙ্ক, কোনো সমস্যা নাই। এরকম আমরা অনেক কিছু আরো প্রবলেম করতে পারি, অসংখ্য প্রবলেম করতে পারি, প্রবলেমের তো শেষ নাই। তো আমরা এরকম 10-12টা প্রবলেম করে দিলাম, তোমরা আরো প্রবলেম করতে থাকো। যদি কোনো প্রবলেম হয়, পুরো চ্যাপ্টার আমরা থিওরি করলাম, অঙ্ক করলাম, এরপরে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাও, সাথে সাথে আমরা কিন্তু তার সমাধান করে দেব। আর এই চ্যাপ্টারটা তোমাদের যদি উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। আর পরের চ্যাপ্টার আমরা এরপরেই নিয়ে আসছি। পরের চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনা, খুবই ইন্টারেস্টিং এবং জলের মতো সহজ করে দেব, কথা দিলাম। আজকের লেকচার এই পর্যন্ত।